নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। কেস ডায়েরিতে আপনারা গতকাল শুনেছিলেন অতুল চ্যাটার্জির জীবনের বেশ কিছু না বলা কথা। আজ শুনুন আরও মারাত্মক কিছু ঘটনা। আপনি নাকি কয়লা খনির জন্য জমি অধিগ্রহণ করেছেন? এটা তো জীবনের আমার সেরা কাজ, হয়তো কেউ জানে না। আমি এই কিছুদিন আগে মানে যিনি যে মালিক গোয়েঙ্কা সাহেব, সিএসসির মালিক, আমি একটা মেলও করেছিলাম। কোনো জায়গায় ফটো আছে দেখবেন, আমি চালাচ্ছি নারকোল ভেঙে বাঁ হাতে, আমার ডান হাতটায় তখন চোট ছিল, আমার কাছেও আছে ফটো। ওখানে 1,500 একর জমি, সিঙ্গুরের জায়গা লেগেছিল 1,000 একর, ঠিক। আর ওখানের জায়গাটা 1,500 একর, 10টা গ্রাম ইনভলভ আছে, 2টো থানা ইনভলভ, জামুরিয়া এবং বারামণি। সেই জায়গাটা অধিগ্রহণ করে আইসিএমএল কোম্পানি তাদের সিএসসির প্ল্যান্ট চালানোর জন্যে, মানে কয়লা তোলার জন্য। হ্যাঁ, আর রাজনৈতিকভাবে ওই জায়গাটা বামেদের বিরোধী, তখন মানিক উপাধ্যায় এমএলএ ছিলেন, কংগ্রেস। তখন সবে মাত্র তৃণমূলের জন্ম হয়েছে 2000 সালে। স্বভাবতইভাবে একটা রাজনৈতিক বিরোধিতা ওখানে আছে। এবং দেখুন, সবাইকে তো সবাইকার কাজ করতে হবে। উনি বিরোধী নেতার যা কাজ তাই করতে হবে। আমি ওসি, আমার ওসির তাই কাজ করতে হবে। আইসিএমএল থেকে অধিগ্রহণ করবে, সিপিএম পার্টি চাইবে যে আমার এটা হয়ে যাক, ভালো লোকজন চাকরি পাবে, যারা জমি হারা তারা ভাববেন আমাদের জমি চলে যাবে। যদিও ওই জায়গাগুলো একটু অনুর্বর জায়গা ছিল, সব চাষবাস হতো না। সেইটা আমি দীর্ঘদিন পার্সু করে লোককে বলে, ব্যক্তিগত মালিকানায় তো জমি ছিল, হ্যাঁ, প্লাস কিছুটা ফরেস্টের লাইন ছিল। বেশিটা অনুর্বর হলো ব্যক্তি মালিকানার জমি, বেশিরভাগটা ব্যক্তি মালিকানার জায়গা, সেটা অধিগৃহীত হলো। সেই জায়গাটা অনেক বলে কই অধিগ্রহণ হলো। এবং আমি, এমএলএ সাহেব আমার সামনে বাধা দিয়ে হাঁটছে, কয়লা পরিবহন করতে দেবেন না। একটা সাইডিং হয়েছিল বারামণি থেকে, ওইখান থেকে কয়লাটা যাবে। আগে বারামণি রেল লাইন ছিল, ওখান থেকে রেল চলতো, পরে আবার শুরু হয়েছে। আমি যখন ছিলাম তখন চলতো না। ওই লাইনটা ওরা সংস্কার করে মালগাড়ি চালিয়ে কয়লা নিয়ে যেত। আমি খনি খুঁড়িয়েছি। এবং সব থেকে বড় কথা যে আমার নেক্সট ঊর্ধ্বতন উদ্যোগ, আমি সিআই সাহেবেরও সাহায্য নিই, আমি এটা দাবি করে আপনাকে বলছি। এবং আপনি ওসি বারাবণী 1,500 একর জায়গা আমি করে দিয়েছি। আজ ওখান থেকে ডেলি বোধহয় 2-3টে রেক বেরোয়। পশ্চিম মেদিনীপুর, একটু এক্সপিরিয়েন্সটা জানতে চাইছি। ভারতী ঘোষ এসপি, সেখানে তো আপনি দায়িত্বে ওখানে কাজ করেছেন। হ্যাঁ, ওখানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর 1-এর কাজ করেছি, ডিআইবি। ওখানে একটু তিক্ত অভিজ্ঞতায় আমার হয়েছে, ভালোভাবেই কাজ করেছি। তখন আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওখানে 2-3বার ভিজিট করেছেন আমি থাকাকালীন, আমার মনে আছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্লাস ঘাটালে একটা বিদ্যাসাগর স্কুল আছে, খুব প্রাচীন, ওইখানে উনি গেছিলেন। তারপরে মেদিনীপুর কলেজিয়েট স্কুল, বিরাট কলেজিয়েট স্কুল, ওখানে উনি এসেছিলেন। ভালোভাবেই সুনামের সঙ্গে কাজ করেছি। আমার প্রমোশনের সময় উনি আমাকে ছাড়েননি, যাতে আমি আমার অনেক ব্যাচমেটের থেকে হয়তো বোধহয় মাইনে কম পেয়েছি, এটা উনি করেছিলেন আমাকে অনেক। আমি ফোর্সিবলি চলে গেছিলাম ওখানে, ওনাকে না জানিয়ে। মানে আপনি এসপিকে না জানিয়ে আমি চলে গেছিলাম, ওখান থেকে ডিপার্চার নিয়ে চলে গেছিলাম। আমার আপনার ডিপার্চার অথরিটি কেউ ছিল না? আপনাকে ডিপার্চার দিতে হবে তো একজন কেউ, মানে অন্য কেউ একজন চার্জ নেবে, আপনি ছাড়বেন। আপনি ব্রড সেন্সে যদি বলেন, আমার পোস্টিং করেছেন কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক, এবং অর্ডার দিয়েছেন, ট্রান্সফারের অর্ডার দিয়েছেন উনি ওখানে যাওয়ার জন্যে। আর আমি ওনাকে জানিয়ে যাচ্ছি, এটা বলতে পারেন কাটছি, সৌজন্য। আচ্ছা, আপনি ছাড়েননি, এটা আপনার ছাড়ার অথরিটি নেই, এটা আমার ভালো মন্দর ব্যাপার। তাই না জানিয়ে চলে গেলেন কেন? তার আগে কি কোনো সমস্যা হয়েছিল? আমাকে উনি 1-1.5 মাস ছাড়বো না করে ছাড়ছেন। কেন? ভালো কাজ করেন বলে নাকি? প্রেসার কোনো ছিল। এবং আমার নামে, আমার ধরুন কোনো পানিশমেন্ট নেই, আমার এতদিনই চাকরি, প্রচুর রিওয়ার্ড আছে। কত রিওয়ার্ড আছে? 100-125 কলম রিওয়ার্ড আছে। বাবা। এবং আমার প্রাইজ পাওয়ার কথা, রাষ্ট্রপতি পদক পাওয়ার কথা, যে কোনো মেরিটোরিয়াস সার্ভিস, এটা আমি দাবি করতেই পারতাম। এবং এটা যখন এরম আসে ওপর থেকে, যে নাম পাঠাও, কাকে দেয়া যেতে পারে, কে ভালো কাজ করেছে। একজন রিজার্ভ অফিসার, তিনি পাঠিয়ে দিয়েছেন আমার নামটা, যে ক্রাইটেরিয়া মিলে গেছে, এত রিওয়ার্ড আছে, পানিশমেন্ট নেই।
সে বেচারি আমার জন্য বদলি হলো না, সাসপেন্ড হলো। বদলি তো হলেনি, সাসপেন্ড হয়েছিলেন কিনা জানি না। কেন আরআইকে কেন সাসপেন্ড করতে হবে? আপনার উনি নাম তো নামটা সঠিক- কেন পাঠিয়েছেন আমার? কে কে বলছে তাকে? এসপি? হ্যাঁ, তার কিসের রাগ আপনার উপরে? সেটা দেখুন আমি এটা ব্যাখ্যা করতে পারবো না। তো আপনার রিওয়ার্ডে তো আপনার নাম গেলই না, উল্টে আরো যে পাঠিয়েছিলেন সে বিপদে পড়লেন। বিপদে পড়লো। আমার তার জন্য দুঃখ আছে, আমার কিন্তু কিছু করার নেই, অনিচ্ছাকৃত আমার দুঃখ। তো এই যে তারপরে ডিপার্চার নিয়ে নিলেন, তারপর আর কোনো বিপদে পড়েননি? এখানে আমি জয়েন করতে এলাম, কোথায় আমাকে গেলেন? জয়েন করেও গেলাম কোথায়? আসানসোল পশ্চিম মেদিনীপুর দুর্গাপুর থেকে আসানসোলে? কমিশনারেটে। আচ্ছা। ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা পর আমাকে বললো না আপনার জয়েন হবে না, এটা জয়েন নয়। আমি চ্যালেঞ্জ করতে পারতাম, আমি করিনি। কি আমাকে বললেন? তারপরে মুর্শিদাবাদ থেকে এসপি ফোন করলেন যে অতুল তুমি আমার এখানে চলে এসো, আমার অর্ডার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম না স্যার, আমি জয়েনিং লিভ না নিয়ে যাব না, 10 দিন পরে যাব। তারপর আমার ডিএসপি ডিআইবি মুর্শিদাবাদ হলো, ওখানে গেলাম, চাকরি করলাম। কত এটা এই এই ডিউরেশনটা কি, মানে কত দিনের মধ্যে বা কত ঘন্টার মধ্যে বা কি? বদলিটা তো 2 ঘন্টার মধ্যে, মানে এইসব হলো, জয়েন করতে দিল পশ্চিম না। মেদিনীপুর থেকে আপনি গেলেন হচ্ছে আসানসোল কমিশনারেট, হ্যাঁ, ওখানে 2 ঘন্টা রইলাম, 2 ঘন্টা রইলেন, জয়েন করতে দিল দিল না? না। জয়েন করলাম কিন্তু অফিসিয়ালি করে নিয়েছিলাম জয়েন। আচ্ছা চ্যালেঞ্জ করলে আমি জিতে যেতাম। আচ্ছা, অফিসিয়ালি আপনি জয়েন করেন, হ্যাঁ, কিন্তু সে আপনাকে কাগজ এখনো আছে আমার কাছে। জয়েন করতে দেওয়া হলো না। আমি দেখলাম আর ঝগড়া করে লাভ নেই, চলে গেলাম। তার আগেও ঘটনা আছে আর কি। কিরকম? না, হ্যাঁ, তার আগে ঘটনা আছে। কিরকম? তার আগেও 72 ঘন্টায় 3 বার বদলি করা হয়েছিল আমাকে। 72 ঘন্টায় 3 3 বার। কোথায় কোথায়, কবে এটা? এটা হয়েছিল 2012 সালে। আচ্ছা, প্রথমে তো আমার বদলি হয়েছিল তুফানগঞ্জে, মানে কোর্ট ইন্সপেক্টর তুফানগঞ্জ, কোচবিহার। আইসি আসানসোল জিআরপি থেকে। আইসি আসানসোল জিআরপিতে প্রথম ছিলেন, সেখান থেকে কোচবিহারের তুফানগঞ্জে কোর্ট ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর। আসাম বর্ডারে। হুম। ওইখান থেকে অনেক কষ্টে আমার ছেলে মেয়ে, তখন মেয়েটা আইসিএসই 10 পরীক্ষা দেবে, অনেক বলে কয়ে যে কোনোভাবে হোক আমার পোস্টিংটা আইবি দুর্গাপুর হলো, আচ্ছা, মানে কাছাকাছি তবু। তবু কাছাকাছি হলো। ওখানে চলে এলাম, যেদিন চলে মানে এলাম, আপনি প্রথমে আসানসোল থেকে গেলেন তুফানগঞ্জ? না আমি গেলাম আইসি আসানসোল জিআরপি থেকে গেলাম তুফানগঞ্জ। সেটাই বলছি, আইসি আসানসোল জিআরপি থেকে আপনি তুফানগঞ্জ গেলেন, তুফানগঞ্জ থেকে আপনি চলে এলেন হচ্ছে দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর যখন এলাম একটা অর্ডারে, মানে সেটা কি একদিন বা পরের দিনেই হচ্ছে? যেদিন এলাম তার পরের দিন হচ্ছে আচ্ছা, অর্ডার এলো। আইজি নর্থ বেঙ্গলের অফিস থেকে বললো আপনি চলে গেছেন, না আপনি যাবেন না, এখন ডিপার্চার নেবেন না। আমরা সে কি, আমি তো জয়েন করে গেছি এখানে আইবিতে। আইবিতে দুর্গাপুর। বললো না, এই মেমো নাম্বারটা দিয়ে দিলাম। আমি বললাম মেমো নাম্বার দিন। বললো না, আপনার তো এখানে অর্ডার এসে গেছে যে আপনাকে যাওয়া হবে না। 2 নম্বর অর্ডার হলো, একটা অর্ডারে এলাম, হুম, আর একটা অর্ডারে বললো যাওয়া হবে হবে না। অথচ আপনি এখানে এসে তখন জয়েন 4 দিন করে নিয়েছেন। গেছি, অর্ডার তো দুটোই। হুম, তারপরের দিন অর্ডার হলো বালুরঘাট, ডিআইবি ইন্সপেক্টর বালুরঘাট। মানে দুর্গাপুর আইবি। হ্যাঁ হ্যাঁ, দুখানে 2 দিন চাকরি করেছি, মানে 72 ঘন্টা হলো। বালুরঘাটে গিয়ে আবার জয়েন করলেন? না, কি করলেন? এনাফ ইজ এনাফ। এত অন্যায় না করে আমি, আমার নেচারটা একটু হয়তো বলবেন ওই রকমই, আমি করিনি। আমাকে সবাই বারণ করেছিল, আমি বললাম আমি হাইকোর্ট যাব, আমার ফাঁসি হবে, হাইকোর্টে মামলা আমি করব। আর কেউ সঙ্গে ছিল না, আমার স্ত্রী খালি ছিল, বললো না তুমি মামলা করো। আমি মামলা করলাম, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে হেরে গেলাম। স্যাট। ওইখান থেকে হাইকোর্টে গেলাম, মানে সেখানেও ডেট দিয়েছিল সেটা 1 বছর পরে মামলা, মানে আমাকে 1 বছর ওয়েদার চাকরি করতে হবে, অথবা শিক করে মিথ্যেভাবে আমার বাড়িতে পড়ে থাকতে হবে। কি করছিলেন তখন? দুর্গাপুরেই কাজ করছিলেন? দুর্গাপুরে তো কাজ না, করতে আমাকে হবে। তো ডিপার্চার নিতে হলো 3 দিন করার পর। হুম, আমি তখন শিক করে আমি চলে গেলাম আর কি, ডিপার্চার আমি নিইনি। 1 বছর বসে? না, ওটা 3 মাসে হয়ে গেল, টাইমটা ওরা ওখানে দিল, হিয়ারিংটা হয়ে গেল, 3 মাসে। তারপরে হাইকোর্টে? হাই গেলাম। তারপর হাইকোর্টে? হ্যাঁ, হাইকোর্টে কি হলো? হয় আমার ডিগ্রি এলএলবি আছে, পড়াশোনা করে মোটামুটি পাস করেছি। তা আমি বুঝে গেছিলাম এটা হচ্ছে আমার যে বদলির অর্ডারটা এগেনস্ট দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। প্রিন্সিপাল এগেনস্ট যেখানে থাকবে, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস যেখানে মেনটেন করা হবে না, সেখানে আপনি জিতে যাবেন।
তা একটা মানুষকে তো 3 বার বদলি করা যায় না উইদাউট এনি কারণ দেখানো। উইদিন 72 আওয়ার্স। 72 আওয়ার্স। অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন সুনীতি মাত্রে, চিফ জাস্টিস। ওনাকে আমি তৈরি করে দিলাম সব। উকিলবাবু বললেন আপনি লিখে দিন। আমি লিখে দিলাম যেটা ক্লিয়ার বায়াসনেস। উনি যেটা লিখে দিলাম ওটাই বললেন মুখস্থ। উনি তো লাফিয়ে উঠলেন, অ্যাক্টিং চিফ জাস্টিস, নো নো নো, ইট ইজ এ ক্লিয়ার কেস অফ অফিসিয়াল বায়াসনেস। উকিলবাবু ছিলেন, হাত জোর করে বলল ম্যাডাম আমি জুনিয়র উকিল, মাই লর্ড আমাকে একটা টাইম দিন, সিনিয়র কালকে আসবে, সব ডিপার্টমেন্টের লোক পড়ে দিন। উনি বললেন কাল 10টায় ফার্স্ট মামলা এটা শুনবো। 10টার সময় সব আমরা গেছি। একজন খুব এমপি সাহেব, বিখ্যাত লয়ার স্টেটের হয়ে দাঁড়িয়ে গেলেন। ল অফিসার আমাদের পুলিশ ডাইরেক্টরেট, তিনিও পৌঁছে গেলেন ওখানে। উনি বলতে লাগলেন মানে বেশ করে একটা রিপোর্টও আনিয়ে রাখলেন ডিপার্টমেন্ট থেকে। আমি ইনঅ্যাক্টিভিটি, আপনার বা ইললিগাল, চোর, কয়লা চোর, সেটা সাইট করতে বারণ করলেন। মানে সরকারি উকিল যেটা সাইট করার দরকার নেই, এই রিপোর্ট সেই দিনই এসেছে। সেই দিনই ওই রিপোর্টটা এসেছে। সেই রিপোর্টটা সাইট করতে মানে অর্ডারে না লিখতে বারণ করলেন। এবং জাস্টিস বললেন যে না এটা তো ক্লিয়ার কেস অফ বায়াসনেস। বলছে না না ঠিক আছে। স্টেটের উকিল এমপি সাহেব উনি বললেন যে না আমরা তাহলে ওখানে পাঠাচ্ছি না আর কি। তো আমার উকিলকে জাস্টিস জিজ্ঞেস করুন ও কোথায় যাবেন উনি। তো আমাকে বলছেন কোথায় যাবেন। তো আমি বললাম তাহলে আমাকে স্টেট ভিজিলেন্স কমিশনে দিয়ে দেওয়া হোক, আমার ছেলে মেয়েকে দেখতে পাবো, ডেলি প্যাসেঞ্জারই হবে, ছুটির দিন ছুটি পাবো। স্টেট বললো না আমরা ওখানে দিতে পারবো না, আমরা মেদিনীপুরে দিচ্ছি। জাস্টিস জিজ্ঞেস করলেন যাবে আপনার ক্লায়েন্ট, যাবেন ওখানে? সব এজলাসই হচ্ছে। আমাকে উকিল কানে কানে বলে দিলেন যে চলে যান, নইলে অন্য অসুবিধা হবে। আমি হ্যাঁ বলে দিলাম, ওটাই অর্ডার হয়ে গেল মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে গেলেন, তারপরেই আপনার ওই ঘটনাগুলো ঘটলো, প্রমোশন পাচ্ছিলেন না বা প্রমোশনটা আটকানোর কোনো চেষ্টা নেই, সেটাও হয়তো আটকানোর চেষ্টা হয়েছিল। আপনি তো আমার চেহারা দেখছেন, 10 বছর আগে আরও সুঠাম চেহারাই ছিল। এসিআরে লিখে দেওয়া হলো আমার চেহারা খারাপ। তখন আমি এলএলবি পাস করে গেছি, বলছে আমি ল জানি না। এসিআর যেটা ওই মাপদণ্ড দেখে পিএসসি, আমাদের ডিএসপি যখন প্রমোশন হয় পাস করে পাবলিক সার্ভিস কমিশন, ঠিক তার চেয়ারম্যান পাস করেন, সেখানে বোর্ড হয়, সেইখানে বলছে এইসব এসব লেখা আছে। আমার জীবনে খুব খারাপ খারাপ ঘটনা ঘটেছে, যা হয়তো সারা ভারতবর্ষে কোনো পুলিশের হয়নি। কিরকম? আমার 2টো কাস্টোডিয়াল ডেথ হয়েছে। কাস্টোডিয়াল ডেথ পুলিশের সব থেকে বড় অভিশাপ, থানার ওসির জন্য তো বটেই, ডিপার্টমেন্টের জন্য। কি হয়েছিল? প্রথম ঘটনাটা ঘটে যখন আমি আইসি সালানপুর। আচ্ছা। আইসি সালানপুরে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, বাই ইলেকশন, আসানসোল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। বিকাশ চৌধুরী এমপি ছিলেন, মারা গেছেন। ওইখানে হবে। তারপরের দিন, যেদিন ঘটনার কথা বলছি, তারপরের দিন চিফ মিনিস্টার বুদ্ধদেববাবু আসানসোলে ওই ইলেকশন মিটিং করতে যাবেন। এসপি সাহেব আমাকে ডেকে নিয়েছেন। সালানপুর তো একটু দূর ওখান থেকে, যে তুমি চলে এসো এখানে, এখানে মিটিংয়ের এটা দেখবো জায়গাটা। তো আমি এসেছি ওইখানে। আর রূপনারায়ণপুর ফাঁড়ি সালানপুরের থানার আন্ডারে ওইখানে যে ওসি ছিল সিদ্ধার্থ ঘোষাল, কমপ্লেন হতো ওখানে লরি ফরি থেকে কয়লা নাবিয়ে নিত গ্রাম দিয়ে গেলে। 16 বছরের একটা ছেলে কয়লা ওখান থেকে নাবাচ্ছিল, ওকে ধরে নিয়ে এসেছিল। যে কোনো কারণে হোক ওখানে মারা যায় ফাঁড়ির মধ্যে। আমার এরকম খবর চলে এলো বড় এসপির কাছে, এসপি সাহেবের কাছেই ছিলাম। ওখান থেকে উনি বললেন তুমি চলে যাও। আমি সালানপুরে এলাম, এসে তো দেখলাম লোকজন, প্রচুর ভিড় ভাট্টা। তো আমি জিজ্ঞেস করলাম কি হলো না হলো। সেন্ট্রাল ফোর্সও কিছু এসেছিলো ডিউটির জন্য, ওরা চলে গেছে এসব দেখে। কন্টেস্টিং ক্যান্ডিডেট ওখানে যে বিরোধী ছিল, ওই গাঁয়েতেই আছড়া বলে যে গাঁয়ের ছেলেটা মারা গেছে, ওই গাঁয়েতেই ওনার মিটিং ছিল। 2-4 মিনিট পরে উনি এলেন আর কি, এসে বললেন আমাদের একটা ছেলে ধরা পড়েছে, যদি একটু ছেড়ে দেন। আমি চুপ করে শুনছি, তখন তো মারা গেছে ছেলেটি।
তারপরে বললো যে আপনাদের এখান থেকে আমাকে খবর দেওয়া হলো যে ওই ছেলেটাকে নাকি আপনার সিদ্ধার্থ ঘোষাল মেরে দিয়েছে পিটিয়ে। আমরা হাত জোর করে দিয়েছি যে ও জুনিয়র অফিসার, ছেলেটা মারা গেছে, আপনি দয়া করে কিছু এজিটেশন করবেন না, ফাঁড়ি টাঁড়ি ভাঙবেন না। বললো না, এটা আপনি হলে কিছু করতাম না, মানে অতুল চ্যাটার্জি হলে কিছু করতাম না, সিদ্ধার্থ ঘোষালকে আমরা ছাড়বো না, জুনিয়র অফিসারও। আমি হাত জোর করেই বললাম যে না। তারপরে এসপি ফোন করে বললেন তুমি দেখে এসো কী ইঞ্জুরি আছে, হাসপাতালটা 1-1.5 কিলোমিটার দূরে। যাওয়ার আগে বললাম একটু আপনি দেখে রাখবেন যাতে কিছু না হয়, আমি আসছি। বডিটা দেখে এলাম, দেখে আসার পরে এই রাস্তাতেই শুনলাম যে ফাঁড়িটা ভাঙচুর হয়ে গেছে। হচ্ছেও তখন। আমি দেখলাম সব অফিসার ফোর্সগুলোকে নিয়ে ওদের সরিয়ে দিলাম, দিয়ে একটা মামলা টামলাও করতে হলো। হ্যাঁ, কাস্টোডিয়াল ডেথে তো মামলা হবে, উল্টো দিকেও মামলা হবে, ভাঙচুর। কাস্টোডিয়াল ডেথের মামলাটা আমি করিনি, আচ্ছা। ওটা কোর্ট কমপ্লেন হয়েছিল আমার নামে, আমাকে আসামি করে 302-এর। হুম। সে কেসটা আমি করিনি মানে হাইকোর্ট থেকে ওকে আমি আটকেছিলাম, নইলে আমি 302-এর আমাকে আসামি করা হতো। কিন্তু অ্যাকচুয়ালি তো আমি তো নয়, আমি তো অন্য জায়গায় ছিলাম। তথাপি যেহেতু আমি থানার আইসি, একটা এটা একটা বললেন কাস্টোডিয়াল ডেথে, আর একটা কাস্টোডিয়াল ডেথ আরেকটা বর্ধমানে রমজান মাসে 2006 সালের বিজয়া দশমী। গুলশির একটি ছেলে নামাজ পড়ে, বিয়ে করেনি, ইয়াং ছেলে, কিছু ল্যাপটপ চুরি হলো বর্ধমান থেকে, ওর কাছ থেকে রিকভারি হলো। সেটা হওয়ার পর বর্ধমান থানায় ওকে ধরা হলো, ধরে রিমান্ডে নেওয়া হলো, পুলিশ রিমান্ডে, আরও রিকভারি করার জন্য। ও রিমান্ড থাকাকালীন কিন্তু ও মারা যায় বিজয়া দশমীর দিন। তখন রোজাও চলছিল, রোজাও রেখেছিল ছেলেটা। বিজয়া দশমীর দিন আমি এসপি বড় সাহেবের বাংলোতে বিজয়া দশমী প্রণাম করতে গেছি, তখন ওই খবরটা এলো। রিমান্ডের আসামি, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আপনার ওটাকে ওয়েভ করার কোনো জায়গা নেই যে আমি ধরিনি, পালাতে গিয়ে মরে গেছে। আপনি নিজেই তো, হ্যাঁ, কোর্টে তো রয়েছে। তারপর কিভাবে এ হলো? যাই হোক করে সেই সময়টা পাড়া হলো, তারপরে একটা মামলা হলো আর কি আমাদের বিরুদ্ধে। মামলাটা কোর্ট কেস করলো, কোর্টে ওরা কেস করলো। তো সেটাও 302। ঠিক। সে কেসটা কোনোভাবে ওরা উঠিয়ে নিল। অ্যাকচুয়ালি এখানে আমাদের বিশেষ কিছু দোষ ছিল না, মরে গেছে অসুস্থতার জন্য, একবার ভর্তিও করা হয়েছিল হাসপাতালে, যাক ওরা বুঝতে পেরেছিল, কিন্তু ওটায় অনেক অসুবিধে হয়েছিল আমাদের। তো জীবনে এত কঠিন লড়াই, এত কিছুর মধ্যে দিয়ে কাটিয়েছেন, পুলিশি জীবনে কোনো আফসোস আছে না? মনে হয় এটাই ভালো ছিল, বা পুলিশটাই জীবনে আপনাকে অনেক কিছু দিয়েছে? পুলিশের কাজ যেটা আমাদের করা উচিত, এই কাজ করার সৌভাগ্য কটা লোকের হয়? এই যে মানুষের এত উপকার করা। কোর্টের মামলা কমে যাবে যদি কাটোয়া থানাতে যখন আমি বসতাম, দরিদ্র মানুষরা আসতো, আমার টাকা মেরে দিয়েছে, টাকা পাচ্ছি না, ওরাও রিভোল্ট করে দিল, থানা চাপড়াচ্ছে, এটা আমাদের থানা। উকিলরা মামলা করে দিল আমার নামে, আমি একটু উকিলদের একটু অ্যাসল্ট করেছিলাম। কেন? থানা চাপড়াচ্ছে, সে তারা মামলা কমে গেছে। আমি আসার আগে কোর্ট পিটিশন মামলা 400 পেন্ডিং ছিল, নারকোল চুরি, 2 আঁটি ধান চুরি, মানুষকে কষ্ট দেওয়ার জন্যে, মানুষের প্রতিহিংসা পুলিশকে দিয়ে নেওয়ানোর জন্য আমি একটাও মামলাগুলো করিনি। সেই মামলাগুলো কমে গেল। যাদের কাছে সাহায্য চাওয়ার জন্য, যে তারা বলতো যে আমরা আছি, আমরা করিয়ে দেবো, চলো, আমাদের এত টাকা লাগবে। পুলিশ তো একটা অস্ত্র, আপনি তো বুঝতে পারছেন। ভালোই লাগা, যত কিছুই থাক, যা কিছুই থাক, শেষ পর্যন্ত পুলিশ জীবন ভালো লাগা। কিছু আক্ষেপের জায়গা ছিল যেদিন, যেমন বলুন। আমার স্ত্রী হাসপাতালে ভর্তি, পুত্র সন্তানের জন্ম দিয়েছে যেদিন, সেই দিনই আমাকে দুর্গাপুর থানা থেকে নতুন ওসিকে চার্জ বুঝিয়ে দিতে হচ্ছে, আমার কথা শোনা হয়নি। মায়ের মৃত্যুর আগের দিন একদিন ছুটি চাইলাম, সাক্ষীও ছিল, এসপি দিতে চাইছিলেন না, কাঁদো কাঁদো করে বললাম স্যার দিন আমাকে, বললাম না তাহলে তুমি সাক্ষী দিতে চাচ্ছ, আজকে যাচ্ছে কেন, কালকে যাবে।
আমি একদিন তোমাকে ছুটি, তাহলে তুমি দরখাস্ত করো এখানে। ওইখানেই করলাম, দরখাস্ত উনি নিলেন। আমি ছুটতে ছুটতে গিয়ে ট্রেন ধরলাম, বর্ধমানে পৌঁছলাম ভোরবেলাতে। ফার্স্ট ট্রেন ধরলাম ছুটে ছুটে, রানিংয়ে ধরে মগরায় নামলাম। নার্সিংহোমে ভর্তি ছিলেন মা। সারা রাত সারা রাত মা আমাকে খালি ডাক নাম আমার পান্ডা, সারা রাত ডেকেছেন। ভোরবেলা পৌঁছালাম, মা প্রায় অচেতন, ছটফট করছেন। গেলাম, মাথায় অনেকক্ষণ হাত বোলালেন আমার, তারপরে মারা গেলেন। বলছিলেন যে আফসোস নেই এই ডিপার্টমেন্ট। কাজের আফসোস নেই, কাজ করে আমি তো সম্পূর্ণ সম্পূর্ণ একদম সন্তুষ্ট। এবং আমার এখন যারা কাজ করে না তাদের দেখলে আমার খুব আক্ষেপ হয় যে এই কাজের স্কোপ কোথায় পাবে তোমরা। কেস ডায়েরির যে কথাগুলো আপনারা শুনলেন আজ অতুল চ্যাটার্জির মুখ থেকে, আরও অনেক কথা রয়েছে যা বিস্তারিত আপনারা দেখবেন ইউটিউবে। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।